কমরেড সুকৃতি ঘোষাল আমাদের এই কেন্দ্রের প্রার্থী, তিনি বলেছেন বেরিয়ে গেছেন। নির্বাচনের বহু আগে আমাদের এই নির্বাচনী সমাবেশ। মূলত আমি যদি খুব ভুল না করি তাহলে এই সমাবেশ যেদিনকে আমরা ঠিক করেছিলাম যে মানুষের সাথে, মানুষের স্বার্থে, মানুষের জন্য মানুষরা মিলে আমরা এখানে কথা বলবো, তখনও আমাদের ক্যান্ডিডেট সুকৃতি ঘোষাল ফাইনাল হয়নি। তখনই আমরা এই সমাবেশের দিনক্ষণ এবং এখানে আমরা সমাবেশ করবো বলে ঠিক করেছি। বামপন্থীদের লড়াইটা ভোটের বাজারে এসে শুরু হয় না। বামপন্থীদের লড়াইটা প্রতিদিন মাটিতে থেকে, দাঁতে দাঁত চিপে, মাটি কামড়ে পড়ে থেকে রুটি রুটি প্রশ্নে লড়াইটা চলে। অন্তত পক্ষে আমাদের নেতারা, আমাদের এই শ্রমিক আন্দোলনের নেতারা, আমাদের পার্টির নেতারা আমাদেরকে এই কাজই এবং এই কথাই শিখিয়েছেন এবং শেখাতে পেরেছেন। সেই শেখার থেকে আমরা এটুকু বলে দিতে পারি যে কমিউনিস্ট পার্টিতে কোনো মুখ হয় না, কোনো জনপ্রিয়তা হয় না। কমিউনিস্ট পার্টিতে যদি মুখ হয় তাহলে সেটা বিপজ্জনক। কমিউনিস্ট পার্টির একমাত্র জায়গা সেটা নীতি এবং সেটা রুটি রুজির নীতি। আর সেই রুটি রুজির নীতিটাই লড়াইটা চলেছে, আজও চলছে, আগামী দিনেও চলবে। এই লড়াইটা স্টান্টবাজির লড়াই নয়, এই লড়াইটা গরুর মুখে সোনা খোঁজা বা ধোঁয়াতে কারখানা খোঁজার লড়াই নয়। এই লড়াইটা কারখানা তৈরি করার লড়াই, এই লড়াইটা হাতে কাজ পাওয়ার লড়াই, এই লড়াইটা পেটে ভাত আর মাথায় ছাদ পাওয়ার লড়াই। তাই যারা এখানে প্রত্যেকে উপস্থিত আছেন, অন্তত পক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, কমিউনিস্ট পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ডিওয়াইএফআই একজন কর্মী হিসাবে একথা মনে প্রাণে আমি নিজে বিশ্বাস করি। আজকে যারা এই মাঠে উপস্থিত আছেন, যারা বুথে গিয়ে কাজ করবেন, সুকৃতি ঘোষাল আপনারা প্রত্যেকে তাই আপনার বুথের প্রার্থী। আপনি আপনাকে নিজেকে জেতানোর জন্য আপনার পাড়া, আপনার বুথে আপনি কাজ করবেন। তাহলে মাঠে যারা উপস্থিত আছেন তারা তো মিডিয়া পার্সনরা উপস্থিত আছেন, তারা কি করে সুকৃতি ঘোষাল হবে? বড় বিপদের প্রশ্ন। কিন্তু আপনাদের থেকে আমাদের অনেক আশা। কমরেড আবাস রায় চৌধুরী যুব আন্দোলনের নেতা, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব, তিনি বলেছেন যে আপনারা শ্রমিক, কোন মিডিয়া হাউসের জন্য কাজ করছেন। আমরা যারা প্রজন্মের, আমরা বলতে পারি আপনারা শুধু শ্রমিক নন, আপনারা ডেমোক্রেসির ফোর্থ পিলার। আপনাদের কাজের প্রতি গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির প্রশ্নের অনেকটা নির্ভর করে বই কি। তাই হাওয়ায় উড়িয়ে দেওয়া কথাকে মুখস্থ করে দিন রাত মুখ দিয়ে বের করবেন না। সঠিক কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের যদি আপনারা প্রচারক বাহিনী হয়ে যান, আপনি কিন্তু ডেমোক্রেসির ফোর্থ পিলার হিসাবে নিজের কাজ করতে পারছেন না। এ কথা আমাদেরকে আজ পরিষ্কার ভাবেই আপনাদেরকে বলতে হয়। এমনিতেও একাংশের মিডিয়ার লাল কানা রোগ থাকে, ওরা কিছুতেই লাল দেখতে পায় না। যেমন ভিটামিন এ দিয়ে অভাব, রিকেট আর বেরিবেরি রোগ হয়, কারো কারো আবার রাত কানাও রোগ হয়ে যায়। ঠিক সেরকম মিডিয়া হাউসের কিছু কিছু আছে, ওরা লাল কানা রোগ হয়ে যায়। ভোটটা কখনো টিভির পর্দায় 1 ঘন্টার আলোচনাতে তা খবরের কাগজে হবে না। ভোটটা শুধুমাত্র আমরা সমাবেশে কি বক্তৃতা করলাম তাতে হবে না। ভোট বুথে হবে এবং ভোট করবেন কর্মীরা। কিসের জন্য করবেন? আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, শ্রমিক আন্দোলনের বর্তমান নেতৃত্ব কমরেড পার্থ দাসের সাথে আমি একটু আগে কথা বলছিলাম যে দাদা এখানে একটা কোনো স্কুল বা কলেজ আছে। বললেন কেন বল? আমি বললাম এই মাঠটাতে আমিও একদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি। কেন জানেন? একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হবার আগে আমিও চাকরি করার জন্য চেষ্টা চরিত্র করেছিলাম। আর তখন বছরে বছরে চাকরির পরীক্ষা হতো। এই সামনে এই রোডটা পেরিয়ে সামনে বোধহয় কোনো গার্লস স্কুল বা কলেজ আছে, সেখানে আমার সেন্টার পড়েছিল। আমি চাকরির পরীক্ষাটা দিতে গিয়ে এই মাঠেই আমি পরীক্ষার আগে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। দুর্গাপুরের এই মাঠে যারা উপস্থিত আছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলে মেয়েটা 18 বছর বয়সের পর এরকম কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে কোনো মাঠে ছেলে মেয়ের সামনে বসে থেকে অপেক্ষা করার সুযোগ পেয়েছেন? পাবেন। কেন?
কারণ পার্লামেন্টে লাল ঝান্ডার অনুপস্থিতি রয়েছে। ये अंबानी का जब बेटा या बेटी का शादी हुआ ना, तब रिहाना बोल के एक तो लड़की को बुलाया और उसको नाचने के लिए 74 कोटी টাকা দিয়েছি। মাত্র কয়েক ঘন্টা থাকবে বলে। নাচ খারাপ না, কেন খারাপ হতে যাবে? কখনো না, ওটা ওনার কাজ, উনি করেছেন, স্ট্যাটাস মেনটেন করেছেন। 74 কোটি টাকা দিয়ে মাত্র 1 থেকে 2 ঘন্টা ওনাকে ওনার ছেলে বা মেয়ের বিয়েতে নিয়ে এসছেন। जो 10 सालों से अंबानी का उंगली के चोट पर नाच रहा है इस भारतवर्ष में, सोचिए उसको कितना पैसा मिला होगा, कितना पैसा मिला होगा। কি চাই আমরা? আমরা চাই কাজ করতে, দুটো শক্ত হাত আছে, একটা উন্নত মস্তিষ্ক আছে, বিবেক আছে, বোধ আছে, বুদ্ধি আছে, বিচার আছে। এই দেশকে গড়ার জন্য নিজের শ্রম এবং নিজের মেধাকে দিতে চাই। खरीदेगा कौन? कौन लेगा? सरकार। कहां पर? যদি কারখানা না হয়, কাজ না হয়, কর্মসংস্থান না হয়, চাকরি না হয়, গোবর খাটিয়ে খাবার জায়গায় যদি রোজগারের জায়গা তৈরি না হয়, এ বাজার চলবে? মল তো ছেড়ে দিন, হাটও চলবে, কিচ্ছু চলবে না। দুর্গাপুরের শিল্পাঞ্চলে, শিল্প শহরে শ্রমিক আন্দোলনের নেতারা মঞ্চে আছেন, কর্মীরাও রয়েছেন, নেতারাও রয়েছেন। আপনাদের সামনে বলছি, আপনারা আমাদের কর্মী এবং আমরা প্রত্যেকে সুকৃতি ঘোষালকে নয়, লাল ঝান্ডাকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাওয়ার জন্য এই লড়াইটাতে নেমেছি। এই লড়াইয়ে কাজ যদি না হয়, কারখানা যদি না হয়, শিল্পাঞ্চল যদি না বাঁচে, শিল্প কারখানাগুলো যদি না বাঁচে, পকেটে টাকা আসবে? পকেটে টাকা না হলে আলু বেগুন পটল মূল্য কিছুই আসবে না, সোনা দানা তো বহু দূরের কথা। ঘরে ইনকাম করলে মাকে খুব কাছ থেকে দেখেছি কোন কোন জিনিসে কাটালমেন্ট করে। সবার আগে ঘুরতে যাওয়া বন্ধ করে দেয়। বিয়ে বাড়ির নেমন্তন্ন হলে চেষ্টা করে অজুহাত দিয়ে বিয়ে বাড়ি যাওয়া ছেড়ে দেয়, আত্মীয় স্বজনের বাড়ি ছেড়ে দেয়। তারপরের কাটালমেন্ট বাচ্চার এক্সট্রা ক্যারিকুলামের জন্য গান বাজনা, ড্রয়িং, সাঁতার এসব বন্ধ করে দেওয়া। তারপরের কাটালমেন্ট ওষুধপত্র প্রয়োজন হলেও কিনতে লাগে না। তারপরের কাটালমেন্ট জামা কাপড়, জুতো, লাক্সারি, কসমেটিক্স না, কেনে না। গাড়ি ঘোড়া ভাড়া কাটালমেন্ট করে দেয়। তারপরের কাটালমেন্ট বাচ্চার লেখাপড়া, যেটুকু টিউশন থাকে সেটুকু টিউশন বন্ধ করে দেয়। তারপরে কাটালমেন্ট এতদিন শুধুমাত্র নিজের ওষুধটা বন্ধ করেছিল, এবারে ঘরে যার বয়স্ক আছে, বুড়ো আছে, বাচ্চা আছে, তার ওষুধও বন্ধ করে দেয়। তারপরে কাটালমেন্ট ডাইরেক্ট খাবারে কাটালমেন্ট আসে। মাছ, মাংস, দুধ, ডিম, চবনপ্রাশ, ফল না, পাওয়া যায় না। সিজনের সবজি, তরকারি, তরি তরকারি না, পাওয়া যায় না। যখন সস্তা হতে হতে সজনে ডাঁটাগুলো বুড়ো হয়ে গেছে, সত্যিকারের ঢোল বাজানোর জন্য কাজে লাগছে, তবে গিয়ে বাড়িতে সজনে ডাঁটা আসছে। নইলে যেদিনকে এটোরা সজনে ডাঁটা বাজারে প্রথম এসেছিল, সেদিন দূর থেকে দেখেছে, বাড়ি চলে এসেছে, শুধুমাত্র আলু সেদ্ধ ডাল ভাত দিচ্ছে, তাও ডাল জুটছে না। কাটালমেন্ট কোথায় যায়? কোথায় যায়? কেন পারছে না পরিবারগুলো দিন চালাতে? কেন পারছে না জিনিসগুলো কিনে নিয়ে আসতে? কারণ কাজ নেই। কাজ থাকলেও রোজগার নেই। শ্রমিক আন্দোলনের নেতা বসে আছেন, একটু আগে আমাকে বলছিলেন আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে আগে কত মানুষ চাকরি করত, আর আজ কিতনা লোক নৌকরি কর रहा है पता है? हम बोले नहीं पता है। বললো আগে 1,95,000 শুধুমাত্র এই কলিয়ারি থেকে শুরু করে শিল্পাঞ্চলে কাজ করতো, এখন শুধুমাত্র 35,000 লোক চাকরি করছে। আর শুধু আসানসোল আর দুর্গাপুর শিল্পাঞ্চলে লাস্ট 10, 12, 15 বছরে 2 লক্ষ লোকের কাজ চলে গেছে। কি ভাবছেন কাজ করতে কথা? আমরাই তো তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে মাথায় হাত নিয়ে কীর্তন করে, কিন্তু ভোট হবে না।
देश चलाते गए, पार्लियामेंट चलाते गए, ह्यूमैनिस्टिक पाउडर लगाकर पार्लियामेंट के बाहर सिर्फ खींचने से भी पार्लियामेंट नहीं चलेगा। पार्लियामेंट चलाते गए आर्गुमेंट करते হবে, कारखाना तैरी करते হবে, কাজ দিতে হবে, শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে। তার জন্য पूछिए सवाल ऐसे दलवाली আছে, पूछिए। और जो लोग उन लोगों को वोट दिए थे उन लोगों से भी पूछिए कि 2019 साल में आपको वोट देकर इसी लोकसभा चुनाव क्षेत्र से हम लोग भेजे थे पार्लियामेंट के अंदर। कितना बार बात किया आप बीएसपी के लिए, कितना बार बात की आप बीएसपी के लिए, डीवीसी के लिए, डीपीएल के लिए, कितना बार দামোদর নদীর জন্য, ডিবিসির জন্য কতবার কথা বলেছেন। উনি 12 বার বিতর্কে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে ভুল করে একবার দুর্গাপুরের জন্য কথা বলেছেন, বাকি সময় হয় উনি এনআরসির জন্য কথা বলেছেন, নইলে গোটা দেশ যেভাবে স্বৈরাচারী দেশের দিকে চলে যেতে চাইছে তার পক্ষে কথা বলেছেন। আপনাকে এই আসানসোল, দুর্গাপুর, বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে দুর্গাপুরকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে, পারেননি। মেদিনীপুর থেকে উড়ে এসে দূরে বসেছেন কোন ক্যান্ডিডেট। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যে যেখানে খুশি ভোটে দাঁড়াতে পারে দাঁড়ান, কিন্তু গোটা লোকসভা পিরিয়ড কালে, এই পার্লামেন্ট চলাকালে এই দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচাতে গেলে নতুন করে কলকারখানা খোলার জন্য আপনার কি কাজ নেই? আরে প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়ে যাচ্ছে, অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, মেয়ের বাপ মা ভরসা করতে পারছে না, ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য না, ছেলের মা বাবা ভরসা করতে পারছে না, দুজনে রোজগার করতে পারবে কি? প্রেমিক প্রেমিকাকে বলছে সন্ধ্যাবেলা একটু এসো, আমি হর্ন বাজাবো, তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে, একবার চোখের দেখা দেখেই চলে যাব। প্রেমিকা ফোনে বলছে কি বলো কি, তুমি গাড়ি কখন কিনলে? ওটা দূর পাগলি, গাড়ি কিনেনি, শুধু হর্নটা কিনেছি। নেই भाजपा का घोषित एजेंडा है। जब अटल बिहारी वाजपेयी जी थे, उसके साथ जब ममता बनर्जी थे, तब पार्लियामेंट में वही लोग बोले थे कि सरकारी संस्थानें चलाना हम लोगों का सरकार का काम नहीं है। और मोदी जी 2 कदम आगे निकलकर बोले कि सरकारी संस्थानों का जन्म होता ही है मरने के लिए, कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। যারা নিজেদের ঘোষিত এজেন্ডা বলে যে কারখানা বন্ধ করে আমাদের ঘোষিত এজেন্ডা, তাদের পক্ষে সাধারণ মানুষ কি করে থাকতে পারে, কি করে থাকতে পারে? আমরা প্রশ্ন করতে চাই, যারা আমরা কাজ করতে চাই, আমি রোজগার করতে চাই, সৎ পথে মাথা উঁচু করে নিজের গঠন, নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের বিবেক আমি এই দেশ গঠন করার কাজে লাগাতে চাই। কে আমাকে সিকিউরিটি দেবে? কে? প্রথম সরকারকে আমার শ্রম কিনতে হবে। কিসের দ্বারা কিনবে? সরকারি কলকারখানা, সরকারি সার্ভিস সেক্টর, সরকারি ব্যাংকিং সেক্টর, সমস্ত সরকারি জায়গাগুলো বন্ধ হচ্ছে, তাহলে আমি আর কাজ পাবো না। তাহলে আমার শ্রম কে কিনবে? কোন প্রাইভেট সেক্টর? সেই প্রাইভেট সেক্টরে আমি কাজ করতে যাব? ছেড়ে দিন, কোন যেখানে পিএফআই আছে সেখানে। এখন তো পার্লামেন্টে বিল তৈরি হয়ে গেছে, যার দ্বারা 12 ঘন্টার কাজ করতে হবে, আর কোনো সমকোট বিল থাকবে না। আপনাদেরকে শ্রমিক শহরে, এই শিল্পাঞ্চলে আপনাদেরকে সমকোট বিল বোঝানোর জন্য আজকে আমাদের ভাষণ নয়, কিন্তু সাদা মনে সাদা প্রশ্ন একটা আপনাদেরকে করতে চাইছি যে শ্রমিক আন্দোলন গোটা পৃথিবীর মাটিতে 8 ঘন্টা লড়াই করে 8 ঘন্টা पूछिए सवाल। জঙ্কুদার নিয়ে এসছে ভেটি, আমাদের জিজ্ঞেস করুন 3 নাট্যে কত হয়, বলবে 3 নাট্যে 24, 12 গুণে কত হয়, 12 গুণেও 24 হয়। তাহলে 24 ঘন্টাতে যদি 8 ঘন্টা করে কাজ করতো, তাহলে 3 শিফটে 3 জন লোক কাজ করতো। আর যদি এখন 12 ঘন্টা করে কাজ করে, তাহলে 2 শিফটে 2 জন কাজ করবে, তাহলে প্রতি 100 জনে 33 জনের চাকরি চলে যাবে। আরে জঙ্কুদার না ভেবলি বুঝে, আর ওই ভেবলাটা বুঝতে পারছে না।
लेकिन जब सुपारी खा जाता है ना তখন বুদ্ধি শুদ্ধি লোক পেয়ে যায়। এই দুর্গাপুর শিল্পাঞ্চলে যারা এখানে উপস্থিত আছেন বলেন তো কার কার প্রেসারের রোগ আছে? ওই যে একজন হাত তুলছে আবার হচ্ছে নামিয়ে দিচ্ছে। প্রেসারের ওষুধ কতজন বাড়িতে কেনেন? একবার এটুকু হাত দিয়ে তুলে দিন আমাকে। এখন বেশিরভাগ লোকের লো প্রেসার, চাকরি বাকরি না পেয়ে এখন আবার বেশি হাই প্রেসারও হয়ে যাচ্ছে। প্রায় ৫৫% গোটা ভারতবর্ষে ৫৫ থেকে ৬০% যে কোনো বয়সের প্রেসারের জন্য ওষুধ খায়। আর ডাক্তারের কাছে গেলেই ডাক্তারবাবু খসখস করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, বলছে একটা তেল মাখিয়ে নিন দোকান থেকে। গ্লেনমার্কের কোম্পানি তেলমা ওষুধ দিয়ে দিল। এতদিন আপনি বাজারের দোকানে, মুদির দোকানে চাল ডাল তেল আটা কেনার জন্য আপনি সৌদার খাতা করতেন। এখন রোজগার কমেছে, রোজগার কমেছে। রোজগার নেই বলে খাওয়ার পরে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে ওষুধ। এখন ওষুধের দোকানেও সরকার খাতা হয়ে গেছে, মাস্কাবাড়ি খাতা হয়ে গেছে। আরো 5 কাটামেন্ট করে সেই ওষুধ কিনছে। এই গ্লেনমার্ক কোম্পানিটা এই তেলমা ওষুধটা বানিয়েছে, এই তেলমা ওষুধটা কিনছে সাধারণ মানুষ, কিন্তু রোগ সারছে না। এই কোম্পানিটা আর কি করে? এই কোম্পানিটা এই বর্ধমানের দিকে জমিতে সার দেওয়ার জন্য সার বানায় আর কীটনাশক ওষুধ বানায়। এক্সপায়ারি ডেট পার হয়ে যাচ্ছে, ব্লেডে করে তুলে দিচ্ছে এক্সপায়ারি ডেটটা, তারপরে কীটনাশক ওষুধটা বেঁচে দিচ্ছে। আর সারের কালোবাজারি 50টা দিন 2910 কিলোমিটার ইনসাফ যাত্রাতে প্রতিটা সময় সারের কালোবাজারি নিয়ে কথা বলেছি। সারের কালোবাজারিতে বস্তাতে এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে সেই বস্তাটা মুড়ে দিয়ে লুজ বিক্রি করে দিয়েছে এই গ্লেনমার্ক কোম্পানিটা। আপনি ওষুধ কিনছেন, খেতে দিচ্ছেন, শরীরে দিচ্ছেন, পোকাও হচ্ছে না, সারেও কাজ হচ্ছে না, প্রেসারও ঠিক হচ্ছে না। 3 বার নোটিশ গেল এই গ্লেনমার্ক এই কোম্পানিটার কাছে যে তোমার ওষুধটা ঠিক নয়, তোমার ওষুধটা জাল, তোমার ওষুধটা প্রপারলি তৈরি হচ্ছে না। এই গ্লেনমার্ক কোম্পানিটা 10 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে নিল, চাঁদার পয়সা তুলে নিল আর মোদীকে পাঠিয়ে দিল। এই কোম্পানিটার ওষুধ আজকে সব দোকানে পাওয়া যাচ্ছে। আর যে এমআর বলে কোম্পানিতে কাজ করছে তারও ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। সরকার এদের যে এমআররা আছে তাদের পরিশ্রমের দাম দেবে? এই কোম্পানিটা তার যে এমআররা কাজ করছে ছুটে গিয়ে লেখাপড়া শিখে ইস্ত্রি করা জামা কাপড় পরে পায়ের জুতোটা প্রতিদিন পালিশ করে ডাক্তারের আগে পিছনে ঘুরে বেড়াচ্ছে, সেই ডাক্তার বাবু শুরু করে এই মোদী সরকার এই যে এমআররা আছে তাদের এই পরিশ্রমের দাম দেবে? তাহলে সরকার আমার শ্রম কিনবে না, প্রাইভেট সেক্টরও আমার শ্রমকে লেলে বাবু 6 আনা পটল বেগুন বিলাতি সবই নরম হয়ে গেল বাজার দরে, যখন রোদ উঠলো তখন বেঁচে দিলেন। কে দেখবে আমার সমস্যা? কে? কি হবে ভবিষ্যৎ? মোদী গভর্নমেন্ট শুধুমাত্র তৃতীয়বারের জন্য আরো একবার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে না, গোটা দেশকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসকের আন্ডারে ভারতবর্ষকে নিয়ে আসার জন্য এগোচ্ছে। দুর্গাপুরের শুভবুদ্ধি, গণতন্ত্র প্রিয়, চেতনা সম্পন্ন, শিক্ষায় দীক্ষায় জ্ঞানের মানে উন্নত মানুষের কাছে আমাদের আবেদন, आदमी के लिए, इंसान के लिए रास्ते पर कानून तैयार होता है। जो कानून मेरा गला दबाने के लिए वही लोग फिर से तैयार करेगा, उसी कानून के खिलाफ खड़ा रहेगा, इस सरकार के खिलाफ खड़ा रहकर सुप्रीति घोटाल के कस्ते हाथुड़ी ताड़ाते वोटे जीतिए। एक लाल झंडा चुपकाना हो जाए, काले काला हो যাব, ওই লোহার গলদ